আচ্ছা, আজকে আমরা শুরু করব ডেপ্রিসিয়েশন অধ্যায় দিয়ে শুরু করব। গতদিন আমরা একটু আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা তাহলে দেখব কোন অধ্যায়? প্ল্যান্ট অ্যাসেট অধ্যায় দেখব। প্ল্যান্ট অ্যাসেট অধ্যায়ে তোমাদের কমন সমস্যাগুলো কোনগুলো? 8 নাম্বার। তোমার 8 নাম্বার। আচ্ছা আচ্ছা, ওকে। তো সবার 8 নাম্বার, সবাই 8 নাম্বার সমস্যা না? আচ্ছা, ভালো। 8 নাম্বার অঙ্ক আমরা দেখব। আর এই অঙ্কে কিছু কমন থিম আছে। হুম, এই অঙ্কের থিম আছে আমার শিটে সম্পূর্ণরূপে ওখানে দেওয়া আছে। তোমরা সেটা একটু দেখবে যে অঙ্কে কমন কি 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 জিনিস থাকবে। হুম, যেমন এখানে আহ, তো কমন কিছু ইনফরমেশন অঙ্কে থাকবে। সেই ইনফরমেশন গুলো হলো কস্ট প্রাইস দেওয়া থাকবে, তার মধ্যে আয়ুষ্কাল দেওয়া থাকবে, মানে লাইভ দেওয়া থাকবে, আর হচ্ছে সেলভেজ ভ্যালু দেওয়া থাকবে, তাই না? সেলভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু দেওয়া থাকবে। এগুলো হচ্ছে কমন কিছু যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো এগুলো দেওয়া থাকবে। আর এই অঙ্কে করতে বলে ডিপ্রিসিয়েশন তো ক্যালকুলেশন করতেই হবে, তোমার জার্নাল করতে বলে, তোমার লেজার করতে বলে মানে খতিয়ান করতে বলে, আর তোমার হচ্ছে ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলে। হুম, আচ্ছা। আর এখানে পদ্ধতি হলো 4টি পদ্ধতি: স্ট্রেট লাইন মেথড, ডাবল ডিক্লাইন ব্যালেন্স বা ডিমিনিশিং বা রিডিউসিং ব্যালেন্স মেথড, আর হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, আর এটা হচ্ছে প্রোডাকশন মেথড। আর তোমাদের যে কমন সমস্যাগুলো হচ্ছে, আমি সেই সমস্যাগুলো আলোচনা করছি। আর যারা এই অধ্যায় চেষ্টা ওরকম ভাবে করনি, আমি একবার রিভিউ করব, তারপরে তোমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমি এখানে আলোচনা করব। আর আগে কি কি ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলো আমি আগে এখানে বলছি, তারপরে আমরা তোমাদের সমস্যাগুলো আমি আলোচনা করব। তো আমি এখন লেকচার শিটে যাচ্ছি, তোমরা খুব মনোযোগ সহিত এই ক্লাসটি দেখবে, অনেক ধৈর্য নিয়ে আজকে ক্লাসটি দেখবে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস দেখব প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়। এখানে তোমাদের যা আলোচনা করা আছে, এখানে হালকা পাতলা আলোচনা করা আছে, দেখলে দেখতে পারো। আর এখানে তোমাদের থিওরির জন্য খুব উপযোগী এগুলা: অবচয় ধার্যের কারণ, অবচয় ধার্যের উদ্দেশ্য, এই দুটো তোমরা পড়বে অবশ্যই। এই দুটোর মধ্যে একটা কমন পাবে। অবচয় ধার্যের কারণ কি কারণে হয়, এই পয়েন্টগুলো অন্ততপক্ষে দেখে যাবে, তাহলে তোমরা লিখতে পারবে ভালো। আর এখানে অবচয় ধার্যের উদ্দেশ্য লেখা আছে, এগুলো আমি আর পড়ছি না, সময় যাবে, এগুলো তোমরা দেখবে। এই দুটোর মধ্যে সাধারণত থাকে। আর আমি যে যে কথাটা আমি আলোচনা করলাম আগে, যে অঙ্কে কিছু কমন কথা, এ অঙ্কে কিছু কমন ডায়লগ থাকবে, ক্রয় মূল্য থাকবে, ভগ্নাবশেষ মূল্য থাকবে, সম্পত্তির আয়ুষ্কাল দেওয়া থাকবে। আর পরীক্ষায় অঙ্কে যা করতে বলে, পরীক্ষা অঙ্কে করতে বলবে আমাদের প্রিপেয়ার ডিপ্রিসিয়েশন শিডিউল। ডিপ্রিসিয়েশন শিডিউল বলতে আমরা যে ছক আকারে যেটা করি, তাই না? প্রত্যেক কোন বছর কত ডিপ্রিসিয়েশন হবে সেই শিডিউল আমরা এখানে তৈরি করি। এই শিডিউলটা তৈরি করতে বলে 4টি মেথড এখানে আছে আমাদের: স্ট্রেট লাইন মেথড, আউটপুট বা প্রোডাকশন মেথড, এসওয়াইডি মেথড মানে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ডিডিবি ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। আর 2 নম্বর করতে বলে জার্নাল এন্ট্রিজ, 3 নম্বর হচ্ছে লেজার করতে বলে। এই, আচ্ছা, তার মানে মূলত আমাদের শিডিউল তৈরি করতে বলবে, জার্নাল তৈরি করতে বলবে, আর হচ্ছে লেজার তৈরি করতে বলবে। ওকে, আমাদের জার্নাল প্রত্যেক বছর হবে 2টি করে। প্রত্যেক বছর 2টি করে। যে বছর সম্পদ বা অ্যাসেট ক্রয় করবে সে বছর শুধু ওই সম্পদ বা অ্যাসেট ক্রয়ের জন্য একটি জাবেদা দিতে হবে। প্রত্যেক বছর তার ক্রয় করবে না, তাই না? যে কোনো একটি বছর ক্রয় করবে। যে বছর ক্রয় করবে সে বছর আমাদের 3টি জাবেদা হবে। আর তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমাদের 2টি করে জাবেদা হবে। 2টি করে জাবেদা হচ্ছে ডিপ্রিসিয়েশন, সেটা হচ্ছে স্বপ্নের জন্য 31শে ডিসেম্বরের এই জাবেদাটা দিই। আচ্ছা,
আমাদের এই 1 নম্বরে আমাদের ডিপ্রিসিয়েশন নির্ণয়ের জন্য যে পদ্ধতিগুলো আমরা ইউজ করি সেই পদ্ধতি হল স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি। এটা একটু জুম করি, মানে ছোট হয়ে গেছে না? আচ্ছা, স্ট্রেট লাইন মেথডে যখন আমরা করব, একটু খেয়াল করো। আমাদের 4টি মেথড স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং 2 নাম্বার হচ্ছে এই যে ডিমিনিশিং বা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, 3 নাম্বার হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন বা আউটপুট মেথড, আর একটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, যেটা এর আগে বললাম আমি। প্রত্যেকটারই সূত্রর একটু আমাদের একটা ফর্মুলা এখানে আছে, দেখো। কস্ট মানে সেলস ভ্যালু, আমি হাইলাইট করি। কস্ট মানে সেলস ভ্যালু, এই কথাটা লেখা আছে প্রত্যেকটাতে, শুধুমাত্র 2 নম্বরে লেখা নাই। কস্ট মানে সেলস ভ্যালু, কস্ট মানে সেলস ভ্যালু, কস্ট মানে সেলস ভ্যালু, মানে কস্ট মানে সেলস ভ্যালু আমাদের করতেই হবে। তারপরে আমাদের এই তিনটাতে 3 রকম, যেমন স্ট্রেট লাইন মেথডে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ দেব। তারপরে আছে উৎপাদন একক পদ্ধতিতে আমরা টোটাল প্রোডাকশন ইউনিট দেওয়া থাকবে অঙ্কে, সেই টোটাল প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। আর সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমরা সাম অফ দ্য ইয়ার ডিজিট, মানে আমাদের যে ইয়ার ডিজিটের যে টোটাল সাম, টোটাল যোগফল, সেই যোগফল দ্বারা ভাগ করব। আচ্ছা, তারপরে এখানে আছে যদি আমরা রেট বের করি, সরলরৈখিক পদ্ধতিতে যদি রেট বের করি, 100% ভাগ ইউজফুল লাইফ, এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। আর ডিমিনিশিং বা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে হবে, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড মূলত হচ্ছে সরলরৈখিকের দ্বিগুণ। তাহলে এখানে এই সূত্রটা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেট স্ট্রেট লাইন রেট গুণন 2, তাহলে হলো কি ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। অথবা এটাকে আমরা রেট আরেকভাবে বের করতে পারি, যে এইভাবে, যে 200% ভাগ 1 n, তাহলে অর্থাৎ 200% বলতে এই যে এটা 100% হচ্ছে সরলরৈখিক, তাই না? এটাকে n দ্বারা ভাগ করবো গুণন 2, যেহেতু দ্বিগুণ, তাই না? তো এইভাবে আমরা সূত্র বের করি, আমরা এইভাবে না লিখে ডাইরেক্ট 200% ভাগ n। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এই পদ্ধতিতে যখন আমরা অবচয় নির্ণয় করব, অবশ্যই আমাদের রেটটা ব্যবহার করতে হবে, এই রেট ব্যবহার করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু কস্ট মানে সেলস ভ্যালু এরকম কিন্তু ইয়ে হবে না, হ্যাঁ। কস্ট মানে সেলস ভ্যালু যে আমরা লিখবো ওরকম কিন্তু হবে, বের করা যাবে না আর কি। আর 3 নম্বর হচ্ছে উৎপাদন একক মেথড, উৎপাদন একক মেথড কস্ট মানে সেলস ভ্যালু করে টোটাল প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ দেব। আচ্ছা, তাহলে আমরা রেট অফ ইউনিট রেট অফ ডিপ্রিসিয়েশন পাবো, কোন বছর কত প্রোডাকশন করছে সেটা দ্বারা গুণ দিলে আমাদের ডিপ্রিসিয়েশন পাবে। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড এরকম, আমরা সূত্র এটা ইউজ করতে পারি, অথবা ওই সূত্রটা অনেকে মনে নাও থাকতে পারে। আমরা সহজ হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট, যত বছর বলবে তত বছর আমরা যোগফল নির্ণয় করব। আর করার পর আমরা যখন কস্ট মাইনাস সেল ভ্যালু বা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, একে আমরা এই যে সাম বাড়াবে 6, যেটা বাড়াচ্ছে 6 দ্বারা ভাগ করব। প্রথম বছরের জন্য আমরা প্রথম বছরের কত সংখ্যা আছে 3 দ্বারা গুণ করবো, দ্বিতীয় বছরে 2 দ্বারা গুণ করবো, এইভাবে আমরা বের করব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রারম্ভিক একটু আলোচনা, যে আলোচনাগুলো আগে করেছি, তোমরা তো এগুলো জানোই। আর এখানে উদাহরণ দেওয়া আছে। আমরা অঙ্কে যাব, সরাসরি অঙ্কে যাব। আমাদের যেহেতু রিভিউ ক্লাস হচ্ছে, এটা রিভিশন ক্লাস হচ্ছে, আমরা একেবারে খুঁটিনাটি তত বিষয়ে আলোচনা করলে আমরা পুরো অধ্যায় শেষ করতে পারবো না। আচ্ছা, এই অঙ্কে দেখো, এর অঙ্ক 2021 সালে এসেছিল, পার্ট বিবিএস ডিগ্রি 2021 সালে এসেছিল এটি। এখানে এই ধরনের অঙ্ক মনে হয় আর পার্ট বিতে দিবে না, কারণ এটা দিয়েছিল গতবার, এরকম আর হয়তো দিবে না আমাদের, বা ডিপ্রিসিয়েশন থেকে হয়তো বা পার্ট বি থেকে নাও দিতে পারে, অন্য অধ্যায় থেকে দিতে পারে। তারপরে বলি, আমরা অ্যাসেটের কস্ট নির্ণয় করার জন্য আমাদের যে অন্যান্য আনুষঙ্গিক যে ব্যয়গুলো আছে, মূলধন জাতীয় যে ব্যয়গুলো আছে, সেই ব্যয়গুলো আমরা যোগ করি। এখানে এই অঙ্কে যেমন বলা আছে, হ্যাঁ, এই অঙ্কে যেমন বলা আছে, পান্ডা ব্যাটারি লিমিটেড পার্চেস ডেলিভারি ভ্যান
at a cash price কত 4 লক্ষ টাকা, রিলেটেড এক্সপেন্ডিচার কনসিস্ট অফ সেলস ট্যাক্স টাকা 18,200, প্রিন্টিং অফ কোম্পানি নেম কত 5,000, মোটর ভেহিকেল লাইসেন্স 1800, অ্যান্ড 3 ইয়ার অ্যাক্সিডেন্টাল পলিসি এত। তাহলে এই যে কস্টগুলো আছে, এই কস্টগুলো আমরা কি করি, আমরা টোটাল যে ক্যাশ প্রাইস মানে ক্রয় মূল্য, সে ক্রয় মূল্যের সাথে যোগ করি। কিন্তু সবগুলো কস্ট আমাদের যোগ হবে না, যেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলো বারবার ঘটবে সেই ব্যয়গুলো যোগ করতে হয় না। এই ব্যয়গুলো কি কি? এই ব্যয়গুলো হচ্ছে এরকম, এখানে আছে 3 ইয়ার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি, মানে বীমা পলিসির যে ব্যয়টা আছে এই ব্যয়টা আমরা যোগ করব না, তাই না? হ্যাঁ, এখানে আমাদের দুইটা এক্সপেন্স হচ্ছে আমাদের, দুইটা এক্সপেন্স হচ্ছে মুনাফা জাতীয় এক্সপেন্স, সেই দুটো হচ্ছে লাইসেন্স এক্সপেন্স এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি। এই দুটো এক্সপেন্সে শুধু এটা আমাদের একটু মনে রাখতে হবে যে মোটরসাইকেল, মোটর ভেহিকল লাইসেন্স এক্সপেন্স এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি এই দুটো এক্সপেন্সই, আর কোনো এক্সপেন্স না, এই দুটো এক্সপেন্সই হচ্ছে আমাদের কাছে মুনাফা জাতীয় এক্সপেন্স। এই দুটো আসবে না, আসবে তাছাড়া সবগুলোই আসবে আমাদের। এই দুটো এক্সপেন্সই এখানে ব্যবহার হয় আমাদের প্লান্ট অ্যাসেটের ক্ষেত্রে, এই দুটো এক্সপেন্সই আমাদের মুনাফা জাতীয় এক্সপেন্স হিসেবে তুলে দেওয়া থাকে, এই দুটো এক্সপেন্সই এখানে আসবে না। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি অ্যান্ড লাইসেন্স ফি মূলধন জাতীয় ব্যয় নয়, তাই না? এগুলি মুনাফা জাতীয় ব্যয়, তাই প্লান্ট অ্যাসেট মূল্য নির্ধারণে এই ব্যয়গুলি আসবে না। আচ্ছা, আর এখানে আমাদের ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে একটু যদি ক্রিটিক্যাল ভাবে দেয় তাহলে আমাদের একটু করতে সমস্যা হয়। আচ্ছা, তোমাদের যে অঙ্ক সমস্যা প্রবলেম সেটা হচ্ছে 8 নম্বরে, না? এটা 8 নাম্বার। কি সাফা আছো? জি স্যার। এই 8 নাম্বারের কথা বললেন না তোমরা? জি স্যার। আচ্ছা, 8 নাম্বার অঙ্ক তো সহজ রে, এর চেয়ে তো জটিল অঙ্ক আছে। একেবারেই সহজ। এর চেয়ে জটিল অঙ্ক তো আছে। আচ্ছা দেখো, তারপরে এটা আমরা করি। এখানে বলা আছে সুলাইমান এন্ড কোং পারচেজড এ নিউ মেশিন অন জুলাই 1, 2015 ফর টাকা কত? 40,000। ইনস্টল অন দ্য সেম ডে, ওই দিনে ইনস্টল করছে মানে সংস্থাপন করছে। ক্যারিং কস্ট দ্য মেশিন বিং টাকা কত? 3,000 টাকা, অ্যান্ড ইনস্টলেশন চার্জ 7,000 টাকা। ইনস্টলেশন চার্জ হচ্ছে 7,000 টাকা। তাহলে টোটাল কস্ট হচ্ছে কত? 40,000 যোগ 3,000 যোগ 7,000, মোট হচ্ছে কত? 50,000, তাই না? আচ্ছা, the balance of machinery account and accumulated depreciation account at the beginning of the year 2015 কত ছিল? 2 লক্ষ টাকা ছিল এবং 40,000 টাকা ছিল। মানে আমাদের বলছে যে মেশিনারি অ্যাকাউন্ট পূর্বে থেকে মেশিনারি আমাদের হিসাবের খাতা, আমাদের যে হিসাবের খাতা আছে, হ্যাঁ, এই হিসাবের খাতায় মেশিনারি বাবদ কত টাকা লেখা আছে পূর্বে থেকেই? ছিল হচ্ছে 2 লক্ষ টাকা ব্যালেন্স ছিল। ব্যালেন্স মানে কি? পূর্বে থেকে ছিল। আর অ্যাকুমুলেটেড লেখা ছিল কত? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লেখা ছিল হিসাবের খাতায় 40,000 টাকা। তারপরে আমরা এই জিনিসগুলো ক্রয় করেছি। তারপরে এই মেশিনারিটা আবার ক্রয় করেছি আমরা। তাহলে এটা হচ্ছে পূর্বের ব্যালেন্স ছিল, আমাদের পুরাতন মেশিন ছিল, তারপরে আবার মেশিন আমরা ক্রয় করেছি এরকম। ঠিক আছে? এই ব্যালেন্স বলতে বোঝাচ্ছে কি, যে 2015 শুরুতে আমাদের 2 লক্ষ টাকা মেশিন ছিল এবং 40,000 টাকা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল। বুঝতে পেরেছ? বৃষ্টি বুঝতে পেরেছ? বৃষ্টি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের পূর্ব থেকে
ছিল জানুয়ারি 1 তারিখে ছিল 2 লক্ষ টাকা এবং অ্যাকুমুলেটেড ছিল কত 40,000 টাকা। তারপরে জুলাইয়ের 1 তারিখে 2015 সালে জুলাইয়ের 1 তারিখে ক্রয় করেছি 40,000 এবং তার সাথে যে আনুষঙ্গিক ব্যয়গুলো সেই ব্যয়গুলো আমরা করেছি। এই ব্যয়গুলো যোগ করলে মোট অর্জন মূল্য হবে কত, মানে টোটাল কস্ট প্রাইস হবে কত 50,000 টাকা, তাই না? 50,000 তাহলে 2015-তে জানুয়ারিতে 2 লক্ষ টাকার ব্যালেন্স ছিল, মেশিনারি ছিল, আবার জুলাই ক্রয় করেছে এত টাকা। এখন তারপরে বলা হচ্ছে কোম্পানি রেট অফ চার্জিং ডিপ্রিসিয়েশন ইজ 10% পার অ্যানাম। কোম্পানির চার্জিং ডিপ্রিসিয়েশনের রেটটা হচ্ছে কত, ডিপ্রিসিয়েশন চার্জের রেটটা হচ্ছে 10% পার অ্যানাম, মানে প্রতি বছর অন কস্ট প্রাইসের উপর। আচ্ছা, তো রিকোয়ার্ড করতে বলছে তোমার এখানে, রিকোয়ার্ড করতে বলছে ডিটারমাইন, মানে নির্ধারণ করা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ মেশিন 2015 এবং 2016, 2015 এবং 2016 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করতে হবে। তারপরে শো মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট দেখাতে হবে 2015 2016। শো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে এটা খতিয়ান, অ্যাকাউন্ট বলতে খতিয়ান, ঠিক আছে? আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট খতিয়ান করতে হবে 2015 2016। তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে হবে, খতিয়ান অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন খতিয়ান করতে হবে 2015 2016। তারপরে প্রিপেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন ডিসেম্বর 31 2016 এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে 2016 সাল শেষে ব্যালেন্স শিটের কিরকম অবস্থা থাকবে সেটা আমাদের দেখাতে বলছে আর কি, ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তো আমরা প্রথমে এ নাম্বার বলছে, এ নাম্বার করব, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা নির্ণয় করব। কোন পদ্ধতিতে করতে বলছে এটা বলা আছে? না স্যার। বলা না থাকলে তোমার কাছে যে পদ্ধতি সবচেয়ে সহজ মনে হবে সেই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করবে, মানে সরলরৈখিক পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ নাম্বারটা কিভাবে করব? 8 নাম্বার, রিকোয়ার্ড এ calculation of depreciation। আচ্ছা, তাহলে দুইটা সালের ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে আমাদের, 2015 এবং 2016, তাই না? তাহলে 2015 ডিপ্রিসিয়েশন, কিছুই দেখতে পাই না স্যার। তোমার নেটওয়ার্কের সমস্যা মনে হয় নাকি? তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, জি ওকে, জি স্যার, দেখতে পাইছি। হ্যাঁ, তো তোমার নেটওয়ার্কের সমস্যা হয়। তাহলে এখন দেখো আমরা 2015 সালের ডিপ্রিসিয়েশন নির্ণয় করব। প্রথমে লিখবো ডিপ্রিসিয়েশন ফর 2015। আচ্ছা, এই অঙ্কটা অনার্সে আসছিল, আমাদের এত হার্ড আসবে? ডিপ্রিসিয়েশন স্যার অঙ্কটা তো অনার্সে আসছিল, অনার্সের অঙ্ক তো চিন্তা করতেছি এত হার্ড। ওটা হার্ড করে অঙ্ক, অঙ্ক তো হার্ড না একটু এটা। পেশান। না, অনার্সে গুলো আসতে পারে, অনার্সে গুলো তো আসে। আচ্ছা, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা নির্ণয় করব 2015 সালে। তাহলে 15 সালে এখানে কয়টা আমাদের মেশিন আছে বলো তো? 15 সালে মেশিন আছে কয়টা? দুইটা আহ, দুইটা জানুয়ারি 1 তারিখে আছে একটা ব্যালেন্স ছিল, আবার এই জুলাইয়ের 1 তারিখে আবার ক্রয় করেছি, তাই না? তাহলে দুইটা আলাদা আলাদা ভাবে আমরা ক্যালকুলেশন করব ডিপ্রিসিয়েশন। তাহলে এখানে লিখব ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট মেশিন লিখছি, বা ফার্স্ট মেশিন বা ওপেনিং মেশিন এরকম ভাবে লিখলে হয়। আচ্ছা, মেশিন এটা হচ্ছে ওপেনিং ছিল, তাই না? শুরুতে যেটা ছিল কত টাকা ছিল? শুরুতে কত টাকা ছিল? 2 লাখ টাকা। 40,000 না, শুরুতে 40,000 ছিল না, 40,000 স্যার।
Actually শুরুতে 2 লক্ষ। শুরুতে ছিল 2 লক্ষ। এই যে বিগিনিং অফ দা ইয়ার 2015 শুরুতে ছিল কত? 2 লক্ষ। বিগিনিং অফ দ্য ইয়ার 2015 সরি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ছিল, তাই না? তাহলে 2 লক্ষ টাকা থাকলে 2 লক্ষ টাকার উপর আমরা ডিপ্রিসিয়েশন এখানে ক্যালকুলেশন করব। 2 লক্ষ আমাদের হিসাবকাল শেষ হয় কবে? 31শে ডিসেম্বরে। 31শে ডিসেম্বর যদি হয় তাহলে জানুয়ারি থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছর। 1 বছরের জন্য আমরা অবচয় নির্ণয় করব প্রথম মেশিনের উপর কত শুরুতে যেটা ছিল 2 লক্ষের উপর করলে হচ্ছে কত টাকা সমান সমান টাকা 20,000। 20,000। এটা প্রথম মেশিনের। আচ্ছা, এর সঙ্গে প্লাস করব কি যেটা নিউ মেশিন ক্রয় করেছি, তাই না? বা সেকেন্ড মেশিন ডিপ্রিসিয়েশন অফ নিউ মেশিন যেটা ক্রয় করেছি কত? জুলাই মাসে 40,000 টাকা। তাহলে টোটাল কস্ট হচ্ছে কত মেশিনের? টোটাল 50,000। কস্ট অফ নিউ মেশিন সমান সমান এখানে তুমি কোডে আলাদাভাবে করে নিতে পারো, এখানেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ক্রয় করেছি 40,000 টাকা যোগ 3,000 টাকা আমরা ক্যারিং কস্ট দিয়েছি, 7,000 টাকা ইনস্টলেশন দিয়েছি, মোট হচ্ছে কত? 50,000 টাকা, তাই না? ওকে, তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন অফ নিউ মেশিন হচ্ছে হবে কত? 50,000। কখন ক্রয় করেছি এটা? নিউ মেশিনটা ক্রয় করেছি কখন? জুলাইতে, জুলাই। বছরের 6 মাসে। হ্যাঁ, মিশে দেই, বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা নিউ মেশিনটা ক্রয় করেছি কখন? ক্রয় করেছি জুলাইয়ের 1 তারিখে। তাহলে জুলাইয়ের 1 তারিখে ক্রয় করেছি, আমাদের হিসাবকাল শেষ 31শে ডিসেম্বরে। তাহলে 31শে ডিসেম্বরে যদি হিসাবকাল শেষ হয় তাহলে কি 1 বছরে 12 মাসের আমরা ডিপ্রিসিয়েশন কাটবো না 6 মাসের ডিপ্রিসিয়েশন কাটবো? যখন 6 থেকে মাসের। হ্যাঁ 6 6 মাসের মাস। যখন থেকে মেশিন ক্রয় করব ঠিক তখন থেকে আমরা ডিপ্রিসিয়েশন অ্যাপ্লাই করব। তাহলে ডিপ্রিসিয়েশন এখানে আমরা দেখো 6 মাসে যদি হয় 10% আমাদের অ্যাপ্লাই করতে হবে ডিপ্রিসিয়েশন পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা, তোমার মনে হতে পারে যে স্যার এখানে তো আমরা তো জানি যে কস্ট মাইনাস সেলস ভ্যালু, কস্ট কস্ট মাইনাস সেলস ভ্যালু ভাগ আয়ুষ্কাল লাইফ, তাই না? লাইফ, এটা তো জানি। কিন্তু যখন রেট দেওয়া থাকবে অঙ্কে, তখন কিন্তু আমরা রেট ধরেই কাজ করব। তখন আর ওই সূত্রতে যাব না, আমাদের রেট ডিপ্রিসিয়েশন দেওয়াই আছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে তো আয়ুষ্কাল মনে হয় দেওয়া নেই, তো আমাদের রেট দেওয়া আছে, তাহলে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে আমাদের ঝামেলা হবে না, এই রেট ধরে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা এই যে পার্সেন্টেজ করে যে ডিপ্রিসিয়েশন বাড়াবে সেটা কতদিনের জন্য বাড়ায় বলো তো? আমরা ডিপ্রিসিয়েশনের উপর এই যে পার্সেন্টেজ যে অ্যাপ্লাই করার পর যে টাকাটা বাড়াবে সে টাকাটা কতদিনের জন্য বাড়াবে বলো তো? 1 বছরের জন্য বাড়ায়, তাই না? 1 বছরের। হ্যাঁ, তাহলে এটা যদি 1 বছরের হয় তাহলে আমরা তো 1 বছরের নেব না, আমরা 6 মাসে নেব। ভাগ কি করব? 12 করব, 12 দিব, গুণন দিব কত? 6। তাহলে 1 বছর যে টাকাটা বাড়াবে তাকে 12 দ্বারা ভাগ করলে 1 মাসের বাড়াবে, 6 দ্বারা গুণ করলে 6 মাসের বাড়াবে। সমান 6 মাসের জন্য টাকা কত হচ্ছে? 2,500 টাকা, না? 50,000 10% 5,000 টাকা, 5,000 টাকার অর্ধেক হচ্ছে কত? 2,500 টাকা। 2,500 হচ্ছে না? হুম, জি স্যার 2,500। ক্যালকুলেটর তোমাদের 50,000 গুণন 10%, 5,000 ভাগ 12 গুণন 6, 2,500 টাকা। ওকে, তাহলে আমরা এই 2,500 টাকা, তাহলে 2015 সালে তাহলে ডিপ্রিসিয়েশন হয়ে গেল কত টাকা? 25,500। হ্যাঁ, আগে 22,500। বুঝিনি। 22,500 হবে স্যার। হ্যাঁ, 22,500।
এটা হচ্ছে টোটাল ডিপ্রিসিয়েশন ফর 2015, তাই না? আচ্ছা, এখন আমরা 2016 সালে আমরা লিখবো। এখন 2016 সালে যদি করি, বিষয়টা আরেকবার খেয়াল করো তোমরা, যে 2016 সালে যে মেশিনটা আমরা বছরের মাঝামাঝিতে ক্রয় করলাম 2015 সালে, ওই মেশিন কি 2016 সালে আমাদের পার পেয়ে নিয়ে যাবো না হিসাব? 2016 সালে তো হিসাব যখন করবো তখন তো জানুয়ারি 1 তারিখ থেকে হিসাব করবো, তাই না? তাই করবো না? জি স্যার। ডিপ্রিসিয়েশন ফর 2016। ক্লাসের সময় শেষ, লাইট কেটে দেবে। আচ্ছা, তোমরা আবার একটু জয়েন করো কষ্ট করে। তাহলে এখানে আমরা আমাদের মেশিন, মোট মেশিনের ক্রয় মূল্য কত দাঁড়ালো দেখো। তার টোটাল মেশিন হয়েছে? জয়েন করেছে সবাই? সবার জয়েন হয়েছে না? জি স্যার, এখনো তো আছে, কেউ জয়েন হয়নি। আর 2-1 হয়েছে, আচ্ছা আর 2 জন আছে মনে হয়। আচ্ছা, আসবে, আর আস্তে আস্তে আসবে না। আচ্ছা, তাহলে শুরু করি। দেখো, এখন 2015 সালে থেকে ডিপ্রিসিয়েশন চার্জ করার পর 2016 সালে আমরা যখন আসবো, 2016 সালে টোটাল মেশিনের ভ্যালু কত হবে? 2,50,000। হ্যাঁ, টোটাল ভ্যালু অফ মেশিন, ফার্স্ট মেশিন যেটা ছিল সেটা প্লাস নিউ কত হবে? সমান সমান 2 লাখ টাকার মেশিন ছিল প্রথম থেকে, আর যোগ আমাদের হচ্ছে 50,000 টাকা নতুন ক্রয় করেছি, তাহলে মোট হচ্ছে কত? 2 লাখ টাকা, 2,50,000। তাহলে অতএব এই 2,50,000 টাকা মেশিনারি কিন্তু 2016 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্তই থাকবে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো depreciation of, স্যার আপনার রেকর্ডিং মনে হয় বন্ধ হয়। আচ্ছা সমস্যা নাই, চালু আছে। Recording in progress. Depreciation of machinery, machine, কত হবে 2016 সালে? তাহলে 2,50,000 টাকা গুণন
10% সমান সমান কত? 25,000 টাকা, 25,000 টাকা। অথবা তুমি এটা আলাদা আলাদা করে করতে পারো। ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট মেশিন হচ্ছে এই 2 লক্ষ টাকার উপর 2 লক্ষ টাকার উপর 10%, 20,000 টাকা। আর এই ডিপ্রিসিয়েশন অফ 50,000 টাকার উপর ডাইরেক্ট 10%। এখানে কিন্তু আর ভাগ 12 গুণন 6 করতে হবে না। কারণ কি, যে মেশিনটা আমরা 2015 সালে জুলাই মাসে ক্রয় করেছি, সেটা আমাদের 31 তারিখে হিসাব ক্লোজ করলাম 2,500 টাকা দিয়ে, ডিপ্রিসিয়েশন আমরা ক্লোজ করলাম। সেই মেশিনের এখন 2016 সালে জানুয়ারি 1 তারিখ থেকে এখন এই ডিসেম্বর 31 পর্যন্ত আমাদের হিসাব 1 বছরের অবচয়টা নিতে হবে। এজন্য পুরোটাই আসবে, শুধু 5% মানে 50,000-এর উপর 10% করলে আমাদের যে অবচয়টা আসবে সেটাই। তো আমরা সেটা যেহেতু করতে হবে, আমরা ডাইরেক্ট 2টা মেশিনের মূল্যটা আমরা যোগ করেছি 2,50,000 টাকা। অর্থাৎ 2,50,000-এর উপর 10% করলে 25,000 টাকা। এভাবেও করা যায়। দুইভাবে আমরা করতে পারবো। তাহলে 2015 এবং 2016 সালের আমরা অবচয় বের করলাম। 2015 সালের অবচয় হচ্ছে কত? 22,500। আর 2016 সালের অবচয় হচ্ছে কত? 25,000। 25,000। আচ্ছা, এখন আমাদের রিকোয়ার্ড কি করতে বলছে দেখো। হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। আমি যে একটু ক্লাস নিচ্ছি ভাই। এই আর 20-30 মিনিটের মতো। ও, আচ্ছা 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 ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো ডিপ্রিসিয়েশন নির্ণয় করলাম। এখন 2 নম্বরে কি বলছে যে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট মানে কি? খতিয়ান। এটা একবার ইজি। আমরা যদি টিসকে করি, মানে ব্রিটিশ পদ্ধতিতে করি, তাহলে আমাদের কাছে একটু ঝামেলা লাগবে, ঠিক আছে? আর যদি আমরা জি স্যার, আমি এটা পারি না। তো টিসকে তো আমার যেহেতু এখানে কোনো কিছু বলা নাই যে টিসকে করতে হবে না চলমান জেরসকে করতে হবে, সেটা বলা নাই। তাহলে আমরা চলমান জেরসকে করব। টিসকে করলে আমাদের একটু ঝামেলা হবে, তাছাড়া ঝামেলা নেই। যদি আমেরিকান মেথডে করি তাহলে আমাদের ঝামেলা থাকবে না। তো যেহেতু বলা নেই, তাহলে আমরা চলমান যে ছক, সেই ছকে আমরা করব। তাহলে রিকোয়ার্ড কি আমি 2টা করে দেখাবো না একটা করলেই স্যার হবে? একটা করলে আচ্ছা, চলমান যে সব দিলে হবে, যেহেতু স্যার এখানে বলা নাই। হ্যাঁ। তাহলে না, যদি আবার তোমাদের টি ছক উল্লেখ করা থাকে, যদি বলে যে লেজার করো টি ছক, আন্ডার টি ছক, মানে টি টেবিল, এরকম যদি বলা থাকে, তখন তো বলা হয় না স্যার, উল্লেখ করে দেবে। আরেক মুশকিলে, কারণ কোশ্চিন তো অন্যরকম হচ্ছে। হয়তো এই অঙ্কই দিল তোমার এখানে আন্ডার টি টি টেবিল, মানে এরকম বলা থাকলো আন্ডার টি টেবিল। টি ছকে আমাদের করতে বলছে, এরকম যদি আমাদের বলা থাকে, তাহলে তখন আমরা কিন্তু এভাবে করতে পারবো না। তবে আমি 2টাই দেখাচ্ছি, সমস্যা নাই। তাহলে প্রথমে কোনটা করব? প্রথমে করব হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। হ্যাঁ, চলমান জেরে মেশিনারি অ্যাকাউন্ট করবো। এই যে মেশিনারি অ্যাকাউন্ট প্রথমে করতে বলছে, মেশিনারি অ্যাকাউন্টটা প্রথমে করব। মেশিনারি অ্যাকাউন্ট সহজ। এখানে আমরা উপরে লিখতে হবে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট তো 2টা সালের বলছে, তো 2টা সালে বেশি বড় হবে না ছোট হবে। আমরা এরকম ভাবে লিখব। প্রথমে হবে ডেট, তারপরে হবে পার্টিকুলার, তারপরে হবে রেফারেন্স, তারপরে হবে কি ডেবিট, তারপরে হবে কি ক্রেডিট, তারপরে হবে ব্যালেন্স, তারপরে হবে ডেবিট ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখব ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ওকে,
তাহলে আমরা 2015 সালে প্রথমে 2015 সালে আমরা যখন তখন কি স্যার ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা লিখবো না? টাকা লিখতে যাচ্ছ, হ্যাঁ লেখার সমস্যা নাই, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আচ্ছা, এখানে আমরা জানুয়ারি 1 তারিখে কি ছিল? মেশিনারি ব্যালেন্স ছিল, তাই না? মেশিনারি কত ব্যালেন্স ছিল জানুয়ারি? 15 জানুয়ারি, এই যে বিগিনিং 2 লক্ষ শুরুতে ছিল কত টাকা? 2 লক্ষ টাকা ব্যালেন্স ছিল। এটা আগে আমাদের এখানে নিয়ে আসতে হবে। 2 লক্ষ টাকা ব্যালেন্স ছিল, তাহলে এখানে হবে না, এখানে হবে না, এই যে ব্যালেন্সের ঘরে ডেবিটে বসবে 2 লক্ষ টাকা। ওখানে কিন্তু বলা নাই ডেবিট। মেশিনারি যেহেতু অ্যাসেটের ব্যালেন্সটা ডেবিটে হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডেবিটে লিখবো। ওকে, তারপরে মেশিনারি কি করেছি আমরা? 2015 সালে জুনে ক্রয় করেছি না? না, জুলাইয়ের 1 তারিখে ক্রয় করেছি। 50,000 টাকা টোটাল কস্ট, তাই না? তাহলে জুলাইয়ের 1 তারিখ এখানে লিখবো, জুলাই 1। এখানে লিখবো মেশিনারি ক্রয় করেছি, তাহলে কি লিখবো? এখানে উল্টাটা লিখতে হবে, ক্যাশ লিখতে হবে, তাই না? খতিয়ান করার সময় কি লিখি আমরা? উল্টাটা লিখি, ক্যাশ হবে। এখানে ডেবিট হবে কত টাকা? মোট 50,000 টাকা ডেবিট। মেশিনারি অ্যাকাউন্টে সবসময় ডেবিট, তাহলে ডেবিটে হবে টাকা। আর জাবাদা কি? এটা কি তোমরা বুঝতে পারছো না পারোনি? জি স্যার। বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো না পারোনি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওনাকে হয়তো বুঝতে পারেনি, চুপ করে আছে। তো এখানে জাবাদা হবে কি? মেশিনারি যখন ক্রয় করবো জাবাদা কি হবে? মেশিনারি ডেবিট 50,000 টাকা আর ক্যাশ ক্রেডিট 50,000 টাকা, তাই না? ক্যাশ ক্রেডিট 50,000 টাকা। তাহলে তার মেশিনারি খতিয়ান করতেছি, তাহলে এই অপোজিটটা লিখতে হবে, ক্যাশ লিখেছি। আর টাকা তো কত? 50,000, মেশিনারি ডেবিট, তাহলে ডেবিটে টাকা লিখেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, ইয়েস ওনাকে বুঝতে পারে না, চুপ করে থাকে, তখন আরেক মুশকিলের মতো পড়ে যেতে হবে। তাহলে আমরা এটা কি স্যার করব? ব্যালেন্সের টাকাটা 2 লক্ষ ডেবিট দিকে আসবে না? হ্যাঁ, ডেবিট দিকে তো লিখেছি, এই যে ব্যালেন্সের ঘরে ডেবিট দিকে টাকা লিখেছি। এই ডেবিটে এই যে সামনে। এই ডেবিটে হ্যাঁ না না না, এই ডেবিটে যদি ট্রানজেকশন যেগুলো হবে, কোনো সম্পদ ক্রয় করলাম, কোনো সম্পদ বিক্রি করলাম, তখন হবে এখানে। আর ব্যালেন্সটা ডাইরেক্ট ব্যালেন্সে লিখতে হবে। ও আচ্ছা। তাহলে ব্যালেন্স ছিল 2 লক্ষ টাকা ডেবিট, আবার কিনছি 50,000 টাকা, এটা ডেবিট হচ্ছে। তাহলে ডেবিট কি হবে? যোগ হবে, তাই না? ডেবিট যোগ কত? 2,50,000 ব্যালেন্স টাকা। তাহলে এটা 2015 সালে গেল। তাহলে 2016 সালে কি হবে? 2016 সালে আমরা জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স লিখবো কত? ওই 2,50,000 টাকা, শেষ। আবার 2017 যদি করতে বলে, তাহলে 2017 জানুয়ারি 1 ব্যালেন্স 2,50,000 টাকা, এরকম ভাবে লিখবো। এটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। এখন যদি আমাদের টিসোকে করতে বলে, টিসোকে একটা করে দেখাই। টিসোকে যদি আমাদের করতে স্যার এটা আর কি ব্যালেন্স সিডিটা পেতে হবে না? না, সিডিটি লিখবো না, আমরা শুধু ব্যালেন্স মানে লিখবো, এটা তো জাস্ট শুধু ব্যালেন্স। ব্যালেন্স বিটা দেখাইতেছে। হ্যাঁ, শুধু ব্যালেন্স দেখবো, ব্যালেন্স ভিডিও লিখবো না, শুধু ব্যালেন্স। আচ্ছা, এটা আমরা যদি টিসোকে করি, মেশিনারি অ্যাকাউন্টটা কিরকম দাঁড়াবে দেখো। আমরা তখন মাঝখানে আমরা টান দিয়ে নিব, এটা হচ্ছে টাকার ঘর, এটা হচ্ছে ডেটের ঘর, এটা হচ্ছে ডেটের ঘর, এটা হচ্ছে টাকার ঘর, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে ডেট। দুই দিকে সমান, মানে ডেবিট দিকে 3টা ঘর করবো, ক্রেডিট দিকে 3টা ঘর করবো। ডেট, অ্যাকাউন্টস টাইটেল, এটা হচ্ছে টাকা। ওকে, তাহলে আমরা মেশিনারি ব্যালেন্সটা ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে লিখবো 2015 সাল
2015 সাল জানুয়ারি 1 তারিখ। ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত ছিল? 2 লক্ষ টাকা ছিল, তাই না? আচ্ছা, তারপরে আমরা কি করেছি? জুলাইয়ের 1 তারিখে ক্রয় করেছি, তাহলে ক্যাশ, ক্যাশ কত টাকা ক্রয় করেছি? 50,000 টাকা। তাহলে মোট যোগ করলে হবে কত? 2,50,000 টাকা। এটা 2015 সালে এই সাইটে আমাদের ডেবিট ক্রেডিট মিলাইতে হবে। ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি হচ্ছে কত? 2,50,000 টাকা। টার্ম দিয়ে নিয়ে আসে এই সাইটে, এই বরাবর সমান সমান করে আমরা মিলাবো 2,50,000 টাকা। শেষ। এখন এটা হচ্ছে 2016 সালে করব। 2015 সাল শেষ, এখন 2016 সাল করব। 2000 লিখবো 2016, তাহলে লিখবো এখানে 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি কত? এই সিডিটাই 15 সালের যে সিডিটা, সেটা বিডি এই সাইটে হবে 2,50,000 টাকা। কোনো ঘটনা ঘটে নাই। এই সাইটে 2016 ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি কত? 2,50,000 টাকা। এইভাবে আমাদের চলতে থাকবে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে আমাদের কাছে টিসক। আচ্ছা, তাহলে আমরা চলমান জেরসক এবং টিসক দুইটাই দেখলাম। তারপরে আমরা দেখো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, যদি আমরা চলমান জেরসকে করি তাহলে আমাদের কাছে অনেক ইজি লাগবে। বি নাম্বারে, হ্যাঁ কি সব কঠিন লাগে, ঝামেলা মনে হয় তো। টিসক কঠিন একটু, হ্যাঁ। আচ্ছা, টিসক যদিও চাইনি, কিন্তু অনেক বইয়ে করে দেওয়া থাকে এরকম ভাবে। আমরা ওরকম ভাবে টিসক যদি না চাই তাহলে দিব না, ঠিক আছে? আমরা স্যার আগের কোর্সে তো স্যার কোনো মানে নির্দিষ্ট করে স্যার বলা ছিল না যে কি সকে করতে হবে বা চলমান যে সকে করতে হবে, শুধু লেখা ছিল যে হ্যাঁ অ্যাকাউন্ট মেশিনে, লেজার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্ট এরকম স্যার। এখন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের করতে হবে, এক্সপেন্স অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টগুলো পারবে না এখন? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, দৃষ্টি স্যার একটু দেখিয়ে দেন। পারবে না? সাফা, আমি কি করে দিব? স্যার ডিপ্রিসিয়েশনটা পারবো, কিন্তু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা একটু আমার গ্যাজাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সবগুলো করে দিচ্ছি। তারা রিকোয়ার্ড সি, রিকোয়ার্ড সি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তো সহজে আছে। রিকোয়ার্ড সি, দেখো রিকোয়ার্ড সি করব আমরা, হচ্ছে লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট 2 বছরের করতে বলছে। তার 2 বছরের জন্য আমরা ঠিক এতটুকু নিলেই হবে। ডেট, the particular reference, debit, credit, balance, debit, credit, date, particulars, reference, debit, credit,
ব্যালেন্স ডেবিট ক্রেডিট। ওকে, তাহলে 2015 সালে আমরা এখানে কি লিখবো? 2015 জান ডিপ্রেশন কখন হয়? ডিসেম্বরে না? ডিপ্রেশন এন্ট্রি কয়টা হয়? দুইটা। দুইটা। তাহলে প্রথমটা কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এখানে প্রথমটা লিখতে হবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত টাকা প্রথম বছর হয়েছিল? 22,500, তাই না? জি স্যার। এই এটা 22,500 প্রথম বছর, এটা দ্বিতীয় বছর 25,000। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, তাহলে ডেবিটে লিখবো 22,500। এটা আবার ব্যালেন্সে পার করে দেবো, ডেবিটে 22,500। ওকে, তারপরে ডিসেম্বরে কি হবে? 31শে ডিসেম্বরে সেটা আমাদের ক্লোজ করে দিতে হবে বা ট্রান্সফার করতে হবে। কোথায়? ইনকাম স্টেটমেন্টে, তাই না? তাহলে কি লিখবে? কি লিখি? ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ক্রেডিটের টাকা লিখবো কত? 22,500 টাকা। স্যার এখানে ইনকাম স্টেটমেন্ট আসলো কেন? হ্যাঁ, ডিপ্রিসিয়েশনের জন্য যে জাবেদা দুইটা জাবেদা দিতে হয়। একটা হচ্ছে সুমি, জি স্যার। দেখো, ডিপ্রিসিয়েশন প্রত্যেক বছর দুইটা করে জাবেদা দিতে হয় 31শে ডিসেম্বরে। একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, সংক্ষেপে লিখছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স প্রিন্ট পরে স্যার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর হচ্ছে হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন ক্রেডিট। স্যার এটাই বুঝতে পেরেছেন না? পারোনি? পেরেছি স্যার। আচ্ছা, এটা ডেবিট, এটা ডেবিট। তাহলে আরটা কি হয়? ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এটার ক্ষেত্রে দেখো, আমরা যখন এটার ক্ষেত্রে প্রথমটা লিখেছি অ্যাকুমুলেটেড মানে ডিপ্রিসিয়েশন যখন করব, অপোজিটটা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখেছি আমরা কত? 22,500 ডেবিট আছে, ডেবিটের টাকাটা আমরা ব্যালেন্সে পার করে দিয়েছি। আর তারপরে আবার ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে বিপরীতে লিখবো, তাই না? ইনকাম স্টেটমেন্ট লিখবো, এখানে ইনকাম স্টেটমেন্ট লিখবো, ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে টাকাটা হবে কোথায় যাবে? ক্রেডিটে, ওই এক সমপরিমাণ টাকা। তাহলে ডেবিটের টাকা আছে 22,500, ক্রেডিটের টাকা হচ্ছে 22,500। তাহলে আমাদের ব্যালেন্স থাকবে কত? 0। আমাদের ডিপ্রিসিয়েশনের এন্ট্রি যত বছর করতে বলবে, এখানে কি আবার জিরো দিব? 0 দিলেও হবে, না দিলেও হবে, তোমরা একটা টার্ম দিলেও হবে আর কি, সমস্যা নাই। এখানে তোমরা যদি মনে করো যে এইরকম দিব, তাহলে ওকে, সমস্যা নেই। তারপরে 2016 দেখবো। 2016 কাহিনী একই রকম ভাবে করবো। ডিপ্রিসিয়েশন 31 মানে দুইটা হয় আমাদের, এই দুটাই লিখবো। অ্যাকুমুলেটেড প্রত্যেক বছর একইভাবে যাবে। অ্যাকুমুলেটেড সংক্ষেপে লিখছি ডিপ্রিসিয়েশন ডেবিট, আর পরেরটা কি হয়? ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। কত টাকা দ্বিতীয় বছর ডিপ্রিসিয়েশন বাড়াইছে? 25,000 টাকা, তাই না? 25,000। এটা আমরা ব্যালেন্সে পার করে দেবো, ডেবিটে 25,000 টাকা। আবার ইনকাম স্টেটমেন্টের বেলায় আসে এই 25,000 টাকা ক্রেডিট হয়ে যাবে ডিপ্রিসিয়েশন, ডেবিট থেকে ক্রেডিট বাদ হয়ে গেলে 0। এইভাবে আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট করব। তারপরে আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। একই রকম ভাবে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করব। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা 2 বছরে করব, এক লাইন করে। অ্যাকুমুলেটেড হচ্ছে কয়টি? একটি করে জাবেদা, তাই না? তাহলে একটি জাবেদা হলে 2 বছরের জন্য 2টা এন্ট্রি হবে অনলি। তাহলে এইভাবে লিখবো, রিটার্ন হবে। বৈশাখী আছো? বৈশাখী আসো না নাই? আচ্ছা,
ডেট পার্টিকুলার রেফারেন্স ডেবিট ক্রেডিট ব্যালেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি করব? 2015 আমাদের ব্যালেন্স ছিল জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স ছিল কত? জানুয়ারি 1 তারিখে এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ব্যালেন্স ছিল কত? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ব্যালেন্স ছিল কত টাকা? মেশিনের ব্যালেন্স ছিল 2 লাখ টাকা, আর অ্যাকুমুলেটেড ব্যালেন্স ছিল কত? 40,000 টাকা ব্যালেন্স ছিল না? 40,000। এই ব্যালেন্সটা এখানে লেখা হয়নি, এই ব্যালেন্সটা এখন লিখবো। ব্যালেন্স হচ্ছে 40,000 টাকা ক্রেডিট, এই 40,000 টাকা ক্রেডিটে পার করে দিব। তারপরে আমরা ডিসেম্বরে, তাহলে ডিসেম্বর 31, এখানে অ্যাকুমুলেটেড জায়গায় অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, তাহলে কি লিখবো? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা হয়েছে? 22,500 না? 22,000। আর এই ব্যালেন্সের টাকা তো এখানে লিখবো না গো, এটা ব্যালেন্সের টাকা তো এখানে ব্যালেন্স, ডাইরেক্ট ব্যালেন্স লিখতে হবে। এখানে 22,500। ব্যালেন্সের টাকা কখনো এই দুই ঘরে লিখবো না, ব্যালেন্সের টাকাটা ব্যালেন্সে পার করে দেবো। তাহলে 22,500 আর যোগ 40,000 যোগ করলে কত হচ্ছে? 62,500। 2015 সাল শেষ, 2016 সালে আমরা 2016 সালে করবো এরকম ভাবে। 2016 সাল ডিসেম্বর 31, এখানে লিখবো কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা হয়েছে? 25,000 না? তাহলে যোগ করলে কত হচ্ছে? 87,500। 87,500। ওকে, এই হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশনের অবস্থা। আমাদের এই প্রারম্ভিক ব্যালেন্সটা প্রথমে লিখে নিতে হবে, তারপরে ওই ডিপ্রিসিয়েশন গুলো যোগ করতে হবে। এখন আমাদের ব্যালেন্স শিট করতে বলছে। রিকোয়ার্ড হচ্ছে ই, মানে ব্যালেন্স শিটে কি রকম ভাবে থাকবে সেটা দেখাতে বলছে। রিকোয়ার্ড ই, খাবারের ব্রেক দেন স্যার, সুলাইমান অ্যান্ড কোম্পানি, আর খাওয়া করবো আমি। ব্যালেন্স শিট, আচ্ছা তোমরা কি আবার করবে? তাহলে আমি করাবো। আসে সুলাইমান কোম্পানি ব্যালেন্স শিট। এখন কোন বছর শেষে করতে বলছে? এখানে 31শে ডিসেম্বর 2016, 31শে ডিসেম্বর, তাহলে ডিসেম্বর 31, 2016। আবার না ইয়ে করতি। হ্যালো স্যার, হ্যাঁ, আধার স্যার ক্লাসটা। আচ্ছা 2016 সাল শেষে আমাদের কি হবে সেটা আমরা দেখাবো। আচ্ছা দাঁড়াও, এটা শেষ করে দিই। এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। এই সাইডে আমরা লিখবো অ্যাসেটস। অ্যাসেটের এখানে আমরা লিখবো মেশিনারি। এটা ইয়া করো, মেশিনারি আমাদের 2016 সালে মেশিনারি কত টাকা মেশিনারি হয়েছে? দেখো মেশিনারি অ্যাকাউন্ট যদি দেখি আমরা, 2016 সালে মেশিনারি অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল কত? 2,50,000 না? 2,50,000। 2,50,000 টাকা এখানে লিখবো। মেশিনারি হচ্ছে 2,50,000 টাকা মাইনাস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 2016 সালে কত টাকা হয়েছে? 87,500। 87,500। তাহলে এখানে লিখবো কি? 87,500। বাদ দিলে কত থাকে? 1,62,500। 1,62,500। এই হচ্ছে আমাদের অ্যাসেট, মানে ব্যালেন্স শিটে এইভাবে আমাদের থাকবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এবং তোমরা যদি পড়তে চাও তাহলে আবার শুরু করব সেকেন্ড হাফ, পরে আবার শুরু করবো। আমার তাহলে হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিক আছে? 10:30 স্যার।
দশটার দিকে বা 10টা 10-এ শুরু করব। তোমরা যদি পড়তে চাও তাহলে এই অধ্যায় শেষ করে দেবো, আমাদের যা আছে সবগুলো অঙ্ক পড়ে একবার শেষ করে দেবো আর কি। আচ্ছা স্যার, তাহলে ডিনার ব্রেক। আচ্ছা, তাহলে তাহলে আমি একটু খাওয়া দাওয়া করি, ঠিক আছে? আমি একটু খাওয়া দাওয়া করি তাহলে। আচ্ছা করি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।